তো দেখো, আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি। ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, সংক্ষেপে আমরা ইএ দিয়ে ডিনোট করি। তা এই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি এটা আয়নায়ন বিভবের ঠিক অপোজিট। আয়নায়ন বিভবে তোমরা দেখেছিলে যে একটা ইলেকট্রনকে অপসারণ ঘটানো হচ্ছিল, নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে মুক্ত করা হচ্ছিল, যার ফলে একটা এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়ন গঠিত হচ্ছে। আর ইলেকট্রন আসক্তিতে হচ্ছে যে বাইরে থেকে আমি একখানা ইলেকট্রন প্রবেশ করাবো বহিস্থ কক্ষপথে। তো যখনই এই ইলেকট্রন প্রবেশ করে তখন দেখা যায় পরমাণু থেকেই শক্তি নির্গত হয়। এই শক্তিটাকেই আমরা বলছি ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি বলতে আমরা বুঝছি যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে বাইরে থেকে একখানা ইলেকট্রন প্রবেশ করালে পরমাণুটি এক একক ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় এবং সেই সময় যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেই পরিমাণ শক্তিকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে দেখো, আমরা সংজ্ঞা হিসেবে লিখব যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন প্রবেশ করালে ওই পরমাণুটি এক একক ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় ও যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। যে পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে সেই পরিমাণ শক্তিকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এখানে যেহেতু শক্তি মুক্ত হচ্ছে তার জন্য এটাকে বলবো আমরা ঋণাত্মক এনার্জি চেঞ্জ। মুক্ত হলে তাকে আমরা নেগেটিভ ধরছি। এবার দেখো, আমি যদি কোনো একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে ধরো আমি একটা ইলেকট্রন প্রবেশ করালাম, বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করালাম, শক্তি মুক্ত হলো। এবার তুমি যদি দ্বিতীয় ইলেকট্রনকে প্রবেশ করাতে চাও তাহলে এইটা বাইরে ছিল, এবার এখানে অলরেডি এই কক্ষপথে চলে এসছে। এবার তুমি যদি আরেকটা ইলেকট্রনকে প্রবেশ করাতে চাও এই কক্ষপথে, তখন দেখা যায় এ কিন্তু আর ইলেকট্রনকে ঢুকতে দিতে চায় না, কারণ নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সের উপরে কাজ করছিল। মানে এ যখন ছিলই না তখন বহিস্তম কক্ষপথের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স ছিল, সেই অ্যাট্রাকশন ফোর্সের জন্য ইলেকট্রন সহজে প্রবেশ করলো।
কিন্তু যেই ইলেকট্রনটা প্রবেশ করে গেল সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই বহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করতে থাকছে, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জের ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ চার্জের ঘনত্ব বাড়লে আবার একটা নেগেটিভ চার্জ, তখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে কি হচ্ছে, একটা রিপালশন ফোর্স কাজ করছে, বিকর্ষণ বল কাজ করছে। তাহলে এই বিকর্ষণ বলের জন্য দেখা যায় ইলেকট্রন আর সহজে প্রবেশ করে না। তাহলে যখন ইলেকট্রন সহজে প্রবেশ করে তখনই শক্তিটা মুক্ত হয়। এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সের জন্য বহিস্তম কক্ষে প্রথম ইলেকট্রনটা সহজে প্রবেশ করে যাচ্ছে, তার জন্য শক্তি মুক্ত হচ্ছে। কিন্তু দ্বিতীয়বার যখন আমি ইলেকট্রনকে প্রবেশ করাতে যাচ্ছি তখন কি হচ্ছে, আগের অবস্থিত ইলেকট্রনটাই কি করছে না, তো এই কক্ষপথে নতুন ইলেকট্রনকে আসতে বাধা দিচ্ছে। তাহলে নতুন ইলেকট্রনকে আসতে যেহেতু বাধা দিচ্ছে, তাহলে তুমি যদি এবার এই ইলেকট্রনকে প্রবেশ করাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি মুক্ত হচ্ছে, কিন্তু দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ইলেকট্রন আসক্তি যদি করি তাহলে শক্তি মুক্ত তো হবেই না, বরং তোমাকে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হচ্ছে। তাহলে আমরা একটা প্রশ্ন আকারে একটু লিখে রাখি যে প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক, কিন্তু দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন? তাহলে আমরা কি বলবো, যে প্রথম ইলেকট্রনটা যখন আসছে তখন বহিস্তম কক্ষপথের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলের জন্য ইলেকট্রনটা সহজে প্রবেশ করছে, তাই সেক্ষেত্রে শক্তি মুক্ত হচ্ছে বা ঋণাত্মক হচ্ছে। কিন্তু যেই একটি ইলেকট্রন বহিস্থ কক্ষপথে চলে আসছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি, পরবর্তী ইলেকট্রনগুলো যখন প্রবেশ করতে যাচ্ছে তখন আগে থেকে উপস্থিত ইলেকট্রন নতুন ইলেকট্রনকে আসতে বাধা দিচ্ছে। তার জন্য আমরা দেখছি এক্ষেত্রে শক্তি মুক্ত তো হচ্ছেই না, বরং বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, তার জন্য এটাকে আমরা বলছি ধনাত্মক। তাহলে কি বলছি কথাটা, প্রথম ইলেকট্রন প্রবেশের সময় নিউক্লিয়াসের আকর্ষণ বল বহিস্থ কক্ষপথের উপর কাজ করায় ইলেকট্রন সহজে প্রবেশ করে ও শক্তি মুক্ত হয়। কিন্তু পরবর্তী ইলেকট্রন প্রবেশের সময় আগে থেকে উপস্থিত ইলেকট্রন নতুন ইলেকট্রনকে আসতে বাধা দেয়, যে কারণে
বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। বুঝতে পারলে? তাহলে প্রথম ইলেকট্রন যখন প্রবেশ করছে তখন শক্তি মুক্ত হচ্ছে, কিন্তু যখন দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ইলেকট্রন আমি প্রবেশ করতে যাচ্ছি তখন শক্তি তো মুক্ত হচ্ছে না, বরং শক্তি শোষিত হচ্ছে। বাইরে থেকে ইলেকট্রনকে শক্তি দিয়ে তবে গা আউটার মোস্ট সেলে প্রবেশ করাতে হচ্ছে। আর মাথায় রাখবে প্রথম ইলেকট্রন আসক্তির মান আর প্রথম আয়নন বিভবের মান এক্স্যাক্টলি ইকুয়াল হবে, সমান হবে, কিন্তু বিপরীতমুখী। কারণ আয়নন বিভবের ক্ষেত্রে তোমরা দেখেছো শক্তি দিতে হয়েছিল, কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি মুক্ত হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবে। প্রথম আয়নায়ন বিভবের মান ও প্রথম ইলেকট্রন আসক্তির মান সমান, কিন্তু বিপরীতমুখী। বুঝতে পারলে? তাহলে প্রথম আয়নন বিভব এবং প্রথম ইলেকট্রন আসক্তির মান ইকুয়ালি হবে, কিন্তু পরস্পর বিপরীতমুখী হবে। আবার দেখো, আমরা একটু আগে যে টপিকটা বললাম, এরকমই এখান থেকে প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। ধরো এরকম দিয়ে দিল, ও থেকে ও মাইনাস গঠনের সময় শক্তি মুক্ত হয়, কিন্তু ও মাইনাস থেকে ও টু মাইনাস গঠনের সময় শক্তি শোষিত হয় কেন? নিশ্চয়ই বুঝতে পারছো যে অক্সিজেন যখন প্রথম ইলেকট্রন নিল দিয়ে ও মাইনাস হলো, তাহলে এখানে যে এনার্জি চেঞ্জ সেটা হচ্ছে কি EA1, প্রথম ইলেকট্রন আসক্তি, তার জন্য শক্তি মুক্ত হয়েছিল। কিন্তু ও মাইনাস যখন আবার আরেকটা ইলেকট্রন নিল দিয়ে O2 মাইনাস হচ্ছে, তখন এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি 2। তাহলে দ্বিতীয় তৃতীয় এই সমস্ত ইলেকট্রন আসক্তির মান সবসময় তোমার শক্তি শোষণ করে। তার জন্যই আমরা বলছি ও থেকে ও মাইনাস গঠনের সময় শক্তি মুক্ত হলেও ও মাইনাস থেকে O2 মাইনাস গঠনের সময় শক্তি শোষিত হচ্ছে। এবার দেখো, এই ইলেকট্রন আসক্তি এটাকে আমরা পর্যায়গত ধর্মের মধ্যেই ফেলতে পারি। কিরকম? আমরা দেখেছি পর্যায় সারণীর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে পরমাণুর আকৃতি ক্রমশ কমে, আবার উপর থেকে নিচে নামা গেলে পরমাণুর আকৃতি ক্রমশ বড় হয়। তাহলে আমরা যদি উপর থেকে নিচে নামি তাহলে কি হচ্ছে? নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ছে। তাহলে নিউক্লিয়াস থেকে যদি দূরত্ব বাড়ে তাহলে শেষ কক্ষপথের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাচ্ছে। বুঝতে পারলে? এখানে যতটা বল দিয়ে টানবে এটা আকৃতি ছোট বলে তার থেকে বেশি দিয়ে টানছে, এখানে আরো ছোট বলে আরো বেশি বল দিয়ে টানছে। তাহলে যেখানে শেষ কক্ষপথের উপরে আকর্ষণ বল বেশি সেখানে কি হবে? সহজে বাইরে থেকে ইলেকট্রন শেষ কক্ষপথে প্রবেশ করবে। তার ফলে দেখা যায় যে শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামি তাহলে দেখা যাবে প্রত্যেকটা শ্রেণীতে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান ক্রমশ হ্রাস পাবে।
তাহলে মাথায় রাখবে গুরুত্বপূর্ণ কথা যে শ্রেণী বরাবর মৌলগুলির আকৃতি বাড়তে থাকায় নিউক্লিয়াসের আকর্ষণ বল বহিস্থ কক্ষপথের ওপর কমে যায়। তাই শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি সর্বদা কমতে থাকে। আর ইলেকট্রন আসক্তি বলতে আমরা সাধারণত প্রথম ইলেকট্রন আসক্তিকেই বুঝে থাকি। ইলেকট্রন আসক্তি মানেই হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি ক্রমশ কমবে। তাহলে দেখো আমরা যদি পর্যায় বরাবর যাই তাহলে কি হবে, আকৃতি ছোট হচ্ছে। তাহলে আকৃতি ছোট হলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স আউটার সেলের উপর বাড়ছে, তাহলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। এটাও কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেরকম তোমরা দেখেছিলে আয়নন বিভাগের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করছিল, এখানেও ঠিক তাই। ইলেকট্রন বিন্যাসের উপরেই অনেক ক্ষেত্রে নির্ভর করবে যে ইলেকট্রন আসক্তি তোমার রেগুলারলি বাম দিক থেকে ডান দিকে গেলে যে বাড়বে এটা দেখতে পাওয়া যায় না। তাহলে কি বলছি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পাওয়ার কথা। কারণ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু সর্বদা তা প্রযোজ্য হয় না। হ্রাস পাওয়ার কথা কিন্তু সর্বদা প্রযোজ্য নয়। তো দেখা যায় যে ইলেকট্রন আসক্তির মানটা তোমার ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে। ইলেকট্রন আসক্তির মান ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। ইলেকট্রন আসক্তির উপর নির্ভর। দেখো কিরকম আমরা বলি, আমরা যদি পর্যায় বরাবর মৌলগুলো দেখি, ধরো দ্বিতীয় পর্যায়ে তুমি মৌল নিচ্ছ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে সব থেকে ইলেকট্রন আসক্তি কার বিষয়ের কথা? একদম ডান দিকে যেটা আছে ফ্লোরিন, তার সব থেকে বিষয়ের কথা। এখন এর বেশি হয়, তারপরে অক্সিজেনের হওয়ার কথা, তারপরে নাইট্রোজেনের হওয়ার কথা, কিন্তু দেখা যায় কার্বনের নাইট্রোজেনের থেকে বেশি। তারপরে কার্বনের বোরনের থেকে বেশি, ঠিকই আছে। বোরনের বেরিলিয়ামের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায়
বেরিলিয়ামেরই বোরনের থেকে বেশি, আবার বেরিলিয়ামের লিথিয়ামের থেকে বেশি। তাহলে এখানে আমরা অসামঞ্জস্য দেখতে পাচ্ছি কার্বন, নাইট্রোজেন এবং বেরিলিয়াম, সরি এটা একটু ভুল হয়েছে, লিথিয়াম আর বেরিলিয়াম আর কার্বন আর নাইট্রোজেনের মধ্যে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তাহলে কেন দেখো, ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে বোঝা যাবে। তাহলে কার্বন ও নাইট্রোজেনের মধ্যে কার্বনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? ইলেকট্রন আসক্তি বেশি মানে বেশি শক্তি মুক্ত হয়। কেন বেশি শক্তি মুক্ত হচ্ছে সেটা একটু লক্ষ্য করো। তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, আর নাইট্রোজেন 1s2 2s2 2p3। দেখো কার্বনের কিন্তু অর্ধপূর্ণ স্থায়িত্ব নাই, কিন্তু যদি একখানা ইলেকট্রন লাভ করে তাহলে এর কিন্তু অর্ধপূর্ণ স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা আছে। আর দেখো একখানা লাভ করলে কিন্তু অর্ধপূর্ণ স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। অর্ধপূর্ণ আগে থেকেই হয়ে আছে, একখানা ইলেকট্রন ঢোকা মানে অর্ধপূর্ণ স্থায়িত্ব নষ্ট হচ্ছে, কিন্তু এর একখানা ইলেকট্রন ঢোকা মানে অর্ধপূর্ণ স্থায়িত্ব পাচ্ছে। আর এর যদি একখানা ঢোকে তাহলে অর্ধপূর্ণ স্থায়িত্ব চলে যাবে। তাহলে কার্বন কি চাইবে? আসুক, সহজ ইলেকট্রন আসুক। তাহলে সহজ ইলেকট্রন আসলে ইলেকট্রন আসক্তি কি হবে? বাড়বে। আর নাইট্রোজেন কি চাইবে? ওর স্থায়িত্ব আগে থেকেই আছে, তাহলে ও চাইবে না যে ইলেকট্রন প্রবেশ করুক। ইলেকট্রন প্রবেশ করলে তার স্থায়িত্ব নষ্ট হবে। তার জন্য দেখা যায় যে কার্বনের ইলেকট্রন আসক্তির মান তোমার নাইট্রোজেনের তুলনায় বেশি হয়। তাহলে ইলেকট্রন বিন্যাসের উপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কি বলবো, যে কার্বনে অর্ধপূর্ণ স্থায়িত্ব নাই, কিন্তু একটি ইলেকট্রন প্রবেশ করলে অর্ধপূর্ণ স্থায়িত্ব লাভ করে। তাই কার্বনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, কিন্তু নাইট্রোজেনের অর্ধপূর্ণ স্থায়িত্ব থাকায় নতুন ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তাই ইলেকট্রন আসক্তির মান কম। বুঝতে পারলে? তার জন্য দেখা যায় যে ইলেকট্রন আসক্তির মান কমে যাচ্ছে। দেখো একই রকমের ঘটনা তুমি লিথিয়াম বেরিলিয়ামের মধ্যে দেখতে হবে। সব আমি লিখে দেব না। লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, 1s2 2s1, আর বেরিলিয়াম হচ্ছে 4, 1s2 2s2। তাহলে কি বুঝতে পারছো? এখানে একটা ইলেকট্রন আছে
এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন আসে তাহলে কিন্তু পেয়ার হবে, পেয়ার ফরমেশন মানে স্টেবিলিটি বাড়বে। কিন্তু এখানে তো 2s এর জায়গা নাই, তাহলে কোথায় যেতে হবে? ফাঁকা যে টুপি পড়ে আছে সেই টুপিতে আসতে হবে, টুপি তো শূন্য পড়ে আছে। তাহলে এখানে যখন ইলেকট্রন আসবে তাহলে কিন্তু এর স্থায়িত্ব বাড়ছে না। তার জন্য আমরা দেখব কি লিথিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেরিলিয়ামের থেকে বেশি হচ্ছে। একই রকমের ঘটনা আমরা এখানে দেখতে পারি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে এই হবে। তাহলে এখানে দেখো সিলিকন ফসফরাসের মধ্যে ব্যতিক্রম। কারণ কি? একই কারণ। সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। আর ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, সরি 3s2, 3p3। তাহলে এখানে 3p2 আর 3p3। তাহলে আমরা কি দেখছি? এখানে একটা ইলেকট্রন আসলে অর্ধপূর্ণ স্থায়িত্ব লাভ করবে। আর ফসফরাসের ক্ষেত্রে অলরেডি অর্ধপূর্ণ স্থায়িত্ব আছে, হাফ ফিলার স্টেবিলিটি আছে। আমি যদি ওখানে ইলেকট্রন দিই তাহলে তোমার অর্ধপূর্ণ স্থায়িত্ব নষ্ট হবে। তার জন্য কি করছে? সিলিকন চাইবে তাড়াতাড়ি ইলেকট্রন আসুক, কিন্তু ফসফরাস ইলেকট্রন নিতে বিশেষ আগ্রহী হবে না। তাহলে আমরা দেখব যে তোমার সিলিকনেরই ইলেকট্রন আসক্তির মান ফসফরাসের তুলনায় বেশি হবে। বেশ, আবার দেখো আমরা এরকম কিছু ঘটনা ইলেকট্রন বিন্যাসের জন্য দেখতে পাচ্ছি। আমরা একটু আগে বললাম যে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমে যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, একটু ব্যতিক্রম আছে, দুটো ক্ষেত্রে হয়। তোমার ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে মৌলগুলো নেওয়া হয়েছে, তাহলে উপর থেকে নিচে নামছে, তাহলে ইলেকট্রন আসক্তির মান কি হবে? ক্রমশ কমবে। কিন্তু আমরা যদি ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার দেখি তাহলে এখানে একটা ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। ক্লোরিনের ফ্লোরিনের থেকে বেশি, তারপরে যেরকম কমার সেরকম কমছে। তাহলে ব্যতিক্রমটা কোথায়? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। তাহলে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে আমাদের হওয়া উচিত কি ছিল? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম। এটাই ন্যাচারাল নিয়ম হওয়া উচিত। অন্য গ্রুপগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু এই গ্রুপ 17 আর গ্রুপ 16 এই দুটোর ক্ষেত্রে এই নিয়মটা খাটে না। বাকি 15, 14 এই সমস্ত গ্রুপে খাটবে, কিন্তু এই 17 নম্বর গ্রুপে খাটে না। তাহলে ব্যতিক্রমটা কোথায়? এই দুটোর মধ্যে। তাহলে এই দুটোর কেন ব্যতিক্রম সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা একটা প্রশ্ন করে নিতে পারি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি অপেক্ষা বেশি কেন? দেখো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আর ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, সরি 1s2, 2s2, 2p5।
এখন এই 3p আর 2p, 3p হচ্ছে তৃতীয় কক্ষপথের সাবসেল আর 2p হচ্ছে দ্বিতীয় কক্ষপথের সাবসেল। তা তৃতীয় কক্ষপথের আকৃতি কি অনেক বড় 2pর তুলনায়। তাহলে আমার যদি এরকম হয়, ধরো আমার এরকম একটা বড় সেলের মধ্যে 5খানা ইলেকট্রন আছে, আর আমার এরকম একটা ছোট কক্ষকের মধ্যে 5খানা ইলেকট্রন আছে। তাহলে দেখো কোন ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে। তা উভয় 5টা করে আছে, কিন্তু 3pর আকৃতি বড় হওয়ায় 3pর ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্বটা কম, অর্থাৎ ক্লোরিনে যোজ্যতা কক্ষে ইলেকট্রনের ঘনত্ব কম। অন্যদিকে ফ্লুরিনের 2p এর আকৃতি যেহেতু ছোট, তার জন্য দেখা যায় এর যোজ্যতা কক্ষে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। যেহেতু ফ্লুরিনে যোজ্যতা কক্ষে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তার জন্য দেখা যায় নতুন ইলেকট্রন যেই আসে রিপালশন সৃষ্টি হয়, আগে থেকে অবস্থিত ইলেকট্রনগুলো ওই ইলেকট্রনটাকে ঢুকতে বাধা দেয়, দিয়ে আমরা দেখছি কি যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন রিপালশনটা কম, রিপালশন কম বলে সহজে ইলেকট্রন প্রবেশ করে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব ক্লোরিন এবং ফ্লুরিনের যোজ্যতা কক্ষে সমসংখ্যক ইলেকট্রন থাকে, কিন্তু ক্লোরিনের 3p এর আকৃতি ফ্লুরিনের 2p অপেক্ষা বড় হওয়ায়, ফ্লুরিনের 2p অপেক্ষা বড় হওয়ায় ইলেকট্রনের ঘনত্ব কম হয়। তাহলে Cl এর 3p এর আকৃতি ফ্লুরিনের 2p অপেক্ষা বড় হয়, ইলেকট্রনের ঘনত্ব কম হয়। তাই Cl পরমাণু সহজেই অপর ইলেকট্রন গ্রহণ করে ও ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। ফ্লুরিন পরমাণু সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না, তাই ইলেকট্রন আসক্তির মান কম হয়। বুঝতে পারলে? খুবই ভাইটাল প্রশ্ন। অনেক সময় এরকম দেয় হাফ Cl2 থেকে Cl মাইনাস, একই প্রশ্ন অন্যভাবে ভাষা দিতে পারে। এই হাফ Cl2 থেকে Cl মাইনাস আর দিতে হলো ধরো হাফ F2 থেকে F মাইনাস, কোনটির ক্ষেত্রে প্রক্রিয়াটাই উচ্চ শক্তি নির্গত হয়। তাহলে এখানে কি হচ্ছে, ফ্লুরিন অ্যাটম ফ্লুরিন F মাইনাস ক্লোরাইডে কনভার্ট হচ্ছে, তাহলে Cl অ্যাটম Cl মাইনাস ক্লোরাইডে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে একই কোশ্চেন, একই উত্তর, কিন্তু ভাষাটা কোশ্চেন প্যাটার্নটাকে চেঞ্জ করে দিতে পারে। আবার দেখো এই ঘটনা গ্রুপ 16 এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অক্সিজেন এর ইলেকট্রন আসক্তি
সালফার অপেক্ষা কম হয় কেন? তাহলে একই প্রশ্ন, উত্তরও একই রকম হবে। অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, 1s2 2s2 2p4, আর সালফার অ্যাটমিক নাম্বার 16, 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এখানে কি 2p এর আকৃতি ছোট, তার মধ্যে আমার 4টি ইলেকট্রন আছে। 3p এর আকৃতি বড়, তার মধ্যেও 4টি ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি দেখবো? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি হবে, নতুন ইলেকট্রন আসতে বাধা দেবে। আর সালফারের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কম হবে, তাহলে এই সহজ ইলেকট্রন প্রবেশ করে যাবে। তাহলে আমরা দেখবো কি সালফার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে আর অক্সিজেন ইলেকট্রন আসক্তির মান কম হবে। তার জন্য প্রশ্নটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন আসক্তি সালফার অপেক্ষা কম হয় কেন? আবার দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নায়ন বিভব ও ইলেকট্রন আসক্তি উভয়ই ইলেকট্রন আসক্তি, কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই। নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন আয়নন বিভব অতি উচ্চ হয়, কিন্তু ইলেকট্রন আসক্তি অতি নিম্ন হয় কেন? দেখো নিষ্ক্রিয় গ্যাস, এদের ইলেকট্রনিক কনফিগারেশন হয় ns2 np6। তাহলে ফুলফিলড অরবিটাল, তাহলে ফুলফিলড অরবিটাল মানে এগুলো স্টেবিলিটি বেশি। তাহলে যেহেতু অতিরিক্ত স্থায়ী, উচ্চ স্থায়ী, তাহলে ইলেকট্রন ছাড়তেও চাইবে না। তাহলে ইলেকট্রন যদি সহজে না ছাড়ে, তাহলে আয়নন বিভবের মান কি খুবই উচ্চ হবে, সহজে ইলেকট্রন বেরোতে চাইছে না, অনেক এনার্জি লাগবে। আবার দেখো যেহেতু এমনিতেই স্থায়ী, তাহলে এই নতুন করে ইলেকট্রন গ্রহণ করতেও চাইবে না। তাহলে গ্রহণ যদি সহজে না করে, তাহলে ইলেকট্রন আসক্তি কোথা থেকে আসবে? ইলেকট্রন আসক্তির মান তার জন্য খুবই কম হবে, বা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে প্রচুর শক্তি দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আয়নন বিভব অতি উচ্চ হওয়ার কারণ হচ্ছে অত্যন্ত স্থায়ী, নতুন করে ইলেকট্রন বের করা খুব কঠিন, আর এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি খুব কম। তার কারণ সহজে ইলেকট্রন এখানে মোটেই প্রবেশ করবে না, বরং ইলেকট্রন প্রবেশ করাতে গেলে প্রচুর শক্তি তোমাকে বাইরে থেকে সরবরাহ করতে হবে। এছাড়া দেখো এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও আবরণী প্রভাবের গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব তোমরা জানো যে এস পি ডি এফ, এদের মধ্যে এস এর বাধা দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে যদি কোনো ইলেকট্রন এসে প্রবেশ করে, তাহলে এসে প্রবেশ করলে বাধাটা কি হচ্ছে? কম হচ্ছে, অর্থাৎ সহজে ইলেকট্রন প্রবেশ করবে। আর এফে কি হবে? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটাকে, আগে যে এস পি ডি আছে তারা বাধা দিচ্ছে, তার মানে আউটার সেলের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স অনেক কমে যায়। তাহলে যেহেতু অনেক কমে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াস টানতে পারছে না, সহজে ইলেকট্রন প্রবেশও করতে পারবে না। তাহলে মাথায় রাখবে, এস কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে ইলেকট্রন আসক্তি খুব
উচ্চ হবে, অর্থাৎ বেশি শক্তি নির্গত হবে। আর এফ কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে ইলেকট্রন আসক্তি খুব নিম্ন হবে। বুঝতে পারলে? কারণ এফ এর আবরণী প্রভাবের মান খুব কম, তাহলে এফ তো একা একা থাকবে না, আগে এস আছে, পি আছে, ডি আছে, তাহলে এস পি ডি এরা কি করছে? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সকে আউটার সেলের উপরে কাজ করতেই দিচ্ছে, বাধা দিয়ে দিচ্ছে তো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটাকে। তাহলে যেহেতু বাধা দিচ্ছে, তাহলে আউটার সেলের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স কম, তাহলে নতুন করে ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে এস কি হচ্ছে? নিউক্লিয়াসের কাছে আছে, বাধা নিউক্লিয়াসের আকর্ষণকে বাধাও দেয় অন্যর উপরে, কিন্তু ওর আগে তো কেউ নাই, তাহলে ওকে কি হচ্ছে? নিউক্লিয়াস খুব শক্তি দিয়ে টানছে আর সহজেই ইলেকট্রন এস কক্ষকে স্থাপিত হচ্ছে। যাই হোক, তোমরা এই প্রপার্টিসটা পড়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিস। আমরা গতদিন যেটা পড়েছিলাম আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি, দুটোই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের একটি ক্লাস লাগবে, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।